নমস্কার, আমি অনির্বাণ। খবরের খিচুড়ির আবার একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে যাব এক ভয়ঙ্কর দিনের অন্ধকারে। 16ই আগস্ট 1946 কলকাতা শহরের রাস্তায় ঝরেছিল হাজার নিরপরাধ মানুষের রক্ত। কেন সেই দিনটিকে ডাইরেক্ট অ্যাকশন ডে বা গ্রেট ক্যালকাটা কিলিং বলা হয়? কে ছিলেন গোপাল পাঠা, এই দিনের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত মানুষ? এই ইতিহাস নিয়ে আজ আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে বেঙ্গল ফাইলস সিনেমা নিয়ে। পরিবার থেকে ইতিহাসবিদ সবারই আছে আলাদা মত। আজ আমরা খুঁজে দেখতে চলেছি আসলে কি ঘটেছিল, কে নায়ক কে খলনায়ক। দেখুন শেষ পর্যন্ত দেশভাগের ঠিক আগের কয়েকটা দিনের এমন সব সত্যি ঘটনা যা জানলে আপনার গা শিউরে উঠবেই। তাহলে চলুন শুরু করা যাক কলকাতার রক্তাক্ত সেই দিনের ইতিহাস। 1946 সালের 16ই আগস্ট কলকাতার রাস্তায় রক্তের বন্যা বয়ে গেল। এই দিনটি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ডাইরেক্ট অ্যাকশন ডে বা গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। মুসলিম লীগ প্রধান মোহাম্মদ আলী জিন্নাহর আহ্বানে পাকিস্তানের দাবিতে এই দিনটি পালন করা হয়েছিল, কিন্তু তা পরিণত হলো ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায়। আর এই রক্তক্ষয়ী ঘটনার মধ্যেই উঠে এসেছিল এক সাধারণ মাংস বিক্রেতার অসাধারণ বীরত্বের গল্প, গোপাল পাঠা। 1946 সালে ভারত স্বাধীনতার দ্বার প্রান্তে, কিন্তু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের প্রশ্নে চলেছিল প্রচন্ড রাজনৈতিক টানাপোড়েন। ক্যাবিনেট মিশন প্ল্যান মুসলিম লীগের পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করলে জিন্নাহ ক্ষুব্ধ হয়ে ওঠেন। 29 জুলাই 1946 সালে মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি 16ই আগস্টকে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করে। জিন্নাহর ভাষায়, আমরা যুদ্ধ চাই না, কিন্তু তোমরা যদি যুদ্ধ চাও আমরা তা মেনে নিতে প্রস্তুত। আমাদের হয় বিভক্ত ভারত লাগবে, নয়তো ধ্বংস হওয়া ভারত। এই ঘোষণায় সারা দেশব্যাপী মুসলমানদের সব কাজকর্ম বন্ধ রাখার আহ্বান জানানো হয়। সেদিন সকাল থেকেই কলকাতায় উত্তেজনা শুরু হয়ে যায়। সকাল 10টার মধ্যে লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট আসে যে শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, দোকানপাট বন্ধ করতে বাধ্য করা হচ্ছে এবং মারামারি, ছুরিকাঘাত ও ইট পাথরের ছোড়াছুড়ির ঘটনা ঘটছে। বিকেল 2টায় ময়দানে মুসলিম লীগের বিশাল সমাবেশ শুরু হয়। এই সমাবেশে উপস্থিত হয় 30,000 থেকে 5 লক্ষ মানুষ, তবে ভিন্ন ভিন্ন সূত্রে ভিন্ন সংখ্যা। বহু অংশগ্রহণকারী ছিল লাঠি ও লোহার রড নিয়ে সশস্ত্র। প্রধান বক্তা ছিলেন খাজা নাজিমুদ্দিন এবং মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দীর ভাষণই ছিল সবচেয়ে বিতর্কিত। তিনি ইঙ্গিত দেন যে পুলিশ ও সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং সশস্ত্র মুসলমানদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এই বার্তা জনতার কাছে সহিংসতার খোলা আমন্ত্রণ হিসাবে বিবেচিত হয়। সভা শেষ হওয়ার পরই শুরু হয় ভয়াবহ হিংসতা। মুসলিম জনতা হিন্দুদের দোকানপাট, বাড়িঘরে আক্রমণ শুরু করে। রাজাবাজার, কেলাবাগান, কলেজ স্ট্রিট, হ্যারিসন রোড, কলুতলা এবং বড়বাজার এলাকায় প্রচন্ড হিংসা শুরু হয়। সন্ধ্যা 6টায় দাঙ্গা প্রবণ এলাকায় কারফিউ জারি হয়। এই রক্তক্ষয়ী পরিস্থিতিতে এগিয়ে আসেন গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, যিনি গোপাল পাঠা নামে পরিচিত। জন্ম 1913 সালের 7ই সেপ্টেম্বর বউবাজারের মলঙ্গা লেন। তার পারিবারিক পেশা ছিল মাংস বিক্রয়। কলেজ স্ট্রিটের একটি মাংসের দোকান। পাঠা ডাকনামটি এসেছিল এই পারিবারিক পেশা থেকেই। গোপাল ছিলেন একজন কুস্তিগির এবং স্থানীয় গ্যাং লিডার। তার অধীনে ছিল প্রায় 800 যুবক। বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের ভাগ্নে হিসাবে তার রাজনৈতিক চেতনাও ছিল প্রখর। 18ই আগস্ট থেকে গোপাল পাঠা হিন্দু প্রতিরোধ সংগঠিত করা শুরু করেন। তার পরিকল্পনা ছিল স্পষ্ট এবং কঠোর। তিনি তার অনুসারীদের বলেছিলেন একটি হত্যার জবাবে 10টি হত্যা করবে। গোপাল নিজে বর্ণনা করেছেন, এটা ছিল দেশের জন্য একটি অত্যন্ত কঠিন সময়। আমরা ভেবেছিলাম যদি পুরো এলাকা পাকিস্তান হয়ে যায় তাহলে আরো নির্যাতন ও নিপীড়ন হবে। তাই আমি আমার সব ছেলেদের ডেকে বললাম, এখনই প্রতিশোধ নেওয়ার সময়। গোপাল পাঠার দল কিভাবে অস্ত্র সংগ্রহ করেছিল তার বিবরণও রয়েছে। তিনি বিভিন্ন কারখানায় গিয়ে অর্থ সংগ্রহ করতেন, কখনো 1000 টাকা, কখনো 5000 টাকা। বড়বাজারের মারোয়ারি ব্যবসায়ীরাও তাদের অর্থায়ন করেছিলেন। গোপাল আরো বলেছিলেন, একটি হত্যার জন্য 10 টাকা, অর্ধ হত্যার জন্য 5 টাকা। এভাবেই আমরা শুরু করেছিলাম।
আমেরিকান সৈন্যদের কাছ থেকে রিভলভারও সংগ্রহ করা হয়েছিল। হিন্দু কামারেরা বর্ষার মাথা ও অন্যান্য অস্ত্র তৈরি করেছিল। 4 দিনের এই দাঙ্গায় মারা যায় 4,000 থেকে 10,000 মানুষ এবং আহত হয় প্রায় 1 লক্ষ মানুষ। এই সংখ্যা অবশ্য সঠিক নয়, কারণ সঠিক পরিসংখ্যান কোনোদিনই পাওয়া যায়নি। 1946 সালে এই দাঙ্গার বিশেষত্ব ছিল সংগঠিত প্রকৃতি। মুসলিম লীগ তাদের সব অঙ্গ সংগঠনকে সংগঠিত করেছিল। পেট্রোলের জন্য বিশেষ কুপন ইস্যু করা হয়েছিল লীগ মন্ত্রীদের নামে। 1 মাসের খাদ্য রেশন আগে থেকেই তুলে রাখা হয়েছিল 10,000 মানুষের জন্য। অন্যদিকে হিন্দুদের পক্ষেও প্রস্তুতি ছিল। অ্যাসিড বোমা তৈরি করে রাখা হয়েছিল হিন্দু মালিকাধীন কারখানায়। লুণ্ঠিত মাল ট্রাকে করে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হতো। দোকানগুলোকে চিহ্ন দিয়ে রাখা হতো যাতে নিজেদের ধর্মের মানুষের দোকানে আক্রমণ না হয়। ব্রিটিশ সেনাবাহিনী পাঠাতে দেরি হয়েছিল। 17ই আগস্ট রাত 1:45 অবশেষে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এই বিলম্বের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। গভর্নর স্যার ফ্রেডরিক জন ব্যারেজ এবং মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী উভয়ই সমালোচিত হয়েছিলেন। সোহরাওয়ার্দী দাঙ্গার সময় পুলিশ কন্ট্রোল রুমে অবস্থান করেছিলেন এবং অভিযোগ ছিল যে তিনি মুসলমানদের রক্ষা করার জন্য পুলিশের কাজে হস্তক্ষেপ করেছিলেন। গোপাল পাঠা তার কাজকে কর্তব্য বলে মনে করতেন। তিনি বলেছিলেন, এটা মূলত কর্তব্য ছিল, আমাকে বিপদগ্রস্তদের সাহায্য করতে হয়েছিল। তার মতে নিষ্ঠুরতার জবাব নিষ্ঠুরতা দিয়েই দিতে হবে। গোপাল পাঠার পদ্ধতি ছিল বেছে বেছে আক্রমণ। তিনি বলেছিলেন, আমরা আমাদের আক্রমণকারীদের সাথে লড়াই করছি এবং হত্যা করছি, কিন্তু কেন আমরা একজন সাধারণ রিকশাওয়ালা বা হকারকে মারব? 1947 সালে মহাত্মা গান্ধী কলকাতায় এসে অস্ত্র সমর্পণের আহ্বান জানালে অনেকেই সাড়া দিয়েছিলেন, কিন্তু গোপাল পাঠা ছিলেন অনড়। গান্ধী 3 বার তাকে ডাকলেও তিনি যাননি। অবশেষে 3য়বারে গেলে গান্ধীর সচিব বলেন, গোপাল, তুমি গান্ধীজির কাছে তোমার অস্ত্র সমর্পণ করবে না কেন? গোপাল পাঠার জবাব ছিল তীক্ষ্ণ, এই অস্ত্র দিয়ে আমি আমার এলাকার মহিলাদের রক্ষা করেছি, মানুষদের রক্ষা করেছি, ওগুলো আমি সমর্পণ করব না। আরো কঠোর ভাষায় তিনি বলেছিলেন, গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় গান্ধীজি কোথায় ছিলেন? তখন তিনি কোথায় ছিলেন? এমনকি আমি যদি একটি পেরেক দিয়েও কাউকে মেরে থাকি, সেই পেরেকটিও সমর্পণ করব না। গোপাল পাঠা একটি বিতর্কিত ব্যক্তিত্ব। তিনি তাকে হিন্দু রক্ষাকর্তা হিসেবে দেখেন, আবার কেউ সাম্প্রদায়িক দাঙ্গাবাজ হিসেবে। ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড্রু হোয়াইটহেড তাকে বর্ণনা করেন, কলকাতা জ্বলছিল আর গোপাল পাঠা প্রকৃতপক্ষে শহরটাকে কেরোসিনে ভিজিয়ে দেওয়ার সুযোগ নিয়েছিলেন। ডাইরেক্ট অ্যাকশন ডে এবং পরবর্তী দাঙ্গার ফলাফল ছিল সুদূরপ্রসারী। এই ঘটনা দেশভাগের পথকে সুগম করে দেয়। কলকাতার মুসলিম জনসংখ্যা কমে যায়। 1941 সালে 23% থেকে 1951 সালে 12% নেমে আসে। প্রায় 5 লক্ষ মুসলমান পূর্ব পাকিস্তানে চলে যান। অন্যদিকে পূর্ব বাংলা থেকে লক্ষ লক্ষ হিন্দু শরণার্থী কলকাতায় আশ্রয় নেয়। 1951 সালের আদমশুমারি অনুযায়ী কলকাতার জনসংখ্যা 27% ছিল পূর্ব বাংলার শরণার্থী। 1946 সালের 16ই আগস্টের ঘটনা শুধু কলকাতা নয়, সমগ্র উপমহাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। এই ঘটনা দেখিয়ে দিয়েছিল যে রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য সহিংসতার আশ্রয় নিলে কি ভয়াবহ পরিণাম হতে পারে। গোপাল পাঠার চরিত্র জটিল ও বহুমাত্রিক। একদিকে তিনি তার সম্প্রদায়ের মানুষদের রক্ষা করেছিলেন, অন্যদিকে সহিংসতার চক্রকে আরো বাড়িয়ে তুলেছিলেন। তার জীবন কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাসে নায়ক খলনায়কের বিভাজন সবসময় স্পষ্ট নয়। আজ যখন আমরা ফিরে তাকাই সেই ভয়াবহ দিনগুলোর দিকে, তখন মনে হয় এই ঘটনার প্রকৃত শিক্ষা হলো শান্তি ও সম্প্রীতির মূল্য। গোপাল পাঠা 2005 সালে মারা গেছেন, কিন্তু তার কাহিনী আজও মনে করিয়ে দেয় যে ইতিহাসের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোতেও মানুষ তাদের বিবেকের আওয়াজে সাড়া দিয়েছিল। সে যাই হোক, সেই সাড়ার পরিণাম 16ই আগস্ট 1946। এই তারিখটি শুধু একটি দিন নয়, এটি আমাদের ইতিহাসের একটি সতর্কবাণী, যা বলে দেয় সাম্প্রদায়িক বিদ্বেষ কতটা ভয়ানক হতে পারে এবং সেই আগুনে পুড়ে যেতে পারে মানবতার সব মূল্যবোধ। এই ছিল আজকের জানা অজানা সাহস আর বিভীষিকার মিশ্র ইতিহাস, ডাইরেক্ট অ্যাকশন ডে আর গোপাল পাঠার বৃত্তান্ত। আজ বেঙ্গল ফাইলস ছবির সূত্র ধরে আবার নতুন করে বিতর্ক উঠেছে। গোপাল পাঠা কি নায়ক, না শুধুই হিংসার প্রতীক? তার পরিবার ছবির নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে ইতিহাস ভুলভাবে দেখানোর জন্য। সিনেমা যাই বলুক না কেন,
শহরটা কিন্তু আজও তার হাহাকার ইতিহাস মনে রেখেছে। একদিকে এইসব গল্প আমাদের সতর্ক করে দেয় সাম্প্রদায়িক বিদ্বেষ, হিংসা আর রাজনীতির কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। অন্যদিকে মনে করিয়ে দেয় সব অন্ধকার রাতের মধ্যেও বিশুদ্ধ সাহস আর মানুষের প্রতি দায়িত্ববোধ থাকে জীবন্ত। এরকম আরো গল্প জানতে হলে এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।